ইচ্ছে না থাকা সত্ত্বেও মন ভালো করার উদ্দেশ্যে খেলতে যায় ইফাত। ফয়সাল ইসলাম আফসোস করে স্ত্রীর উদ্দেশ্যে বললেন, পুলিশে শরণাপন্ন হয়েও লাভ হলো না। চেয়ারম্যান পুলিশকে ডেকে নিয়ে গেল। ওদিকে চেয়ারম্যানের সঙ্গে নিয়াজ মির্জার গভীর সম্পর্ক। বিকেলে দারোগা সাহেবকে ফোন করলাম, কিন্তু ফোন ধরলেন না। আমাদের স্বপ্নটা মনে হয় আর পূরণ হলো না। যা ভাগ্যে আছে তাই হবে। মনে রেখো, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তাই চিন্তা করো না। অন্যের সম্পদ মেরে খেয়ে কেউ কখনো সুখী হতে পারে না ভালো থাকতে। স্ত্রীর কথায় বুকের ভেতরের ভার একটু হলেও কমলো। বাড়িটা নিয়ে সব থেকে বেশি স্বপ্ন ছিল শিখা বেগমের। অনেক ইচ্ছে ছিল মন মতো নিজের হাতে বাড়িটা সাজানোর। ভাড়া বাড়িতে কি আর ইচ্ছে পূরণ করা যায়? মনক্ষুণ্ণ হলো শিখা বেগমের, কিন্তু প্রকাশ করলো না। ওনার মন খারাপ জানলে স্বামী যে আরও ভেঙে পড়বেন। রাত 10টা, বাড়ি ফিরেছে আরিফ এবং ইফাত। একই পাড়ায় বাড়ি তাদের, দূরত্ব বেশি নয় বরং খুব কাছাকাছি। ইফাতের নীরবতা দেখে আরিফ কিছু একটা ঠাউর করতে পারলো, প্রশ্ন করলো, কি হয়েছে? আজ এমন লাগছে কেন তোকে? মন খারাপ? ইফাতের শান্ত কণ্ঠের জবাব, কই না তো, কিছু হয়নি। ভাবের সঙ্গে আজ দেখা হয়নি তাই না? ইফাত দীর্ঘশ্বাস ফেলে উত্তর দেয়। না। খারাপ লাগলো আরিফের, কাঁধে হাত রেখে বলল, সামান্য কারণে পুরুষ মানুষের এত মন খারাপ করলে চলে? কাল না হয় দেখা করে নিবি। ইফাত কটাক্ষ হেসে বলল। সামান্য কারণ? আরিফ প্রত্যুত্তর করল না। দুজন দুজনের থেকে বিদায় নিয়ে চলে গেল। সবার রাতের খাওয়া শেষ, টেবিলে একজনের জন্য ভাত বেড়ে রাখা। ইফাত রান্নাঘরে উকি দিয়ে গলা ছেড়ে বলল, আপা, খাবারটা ফ্রিজে রেখে দাও, আজ রাতে আর আমি খাবো না। সিঁড়ি বেয়ে নিজ কক্ষে চলে গেল ইফাত। পিছে আমিনার মা হয়তো কিছু বলল, কিন্তু তা কর্ণকুহর পর্যন্ত পৌঁছালো না তার। ভোরের আলো ফুটেছে, অন্ধকার কেটে নতুন এক দিনের সূচনা। মোরগ ডেকে জানান দিচ্ছে সকাল হয়েছে। অন্তরিক্ষে পক্ষীর ছোটাছুটি খাদ্যের সন্ধানে বের হয়েছে তারা। সকাল 7টায় পায়রার কোচিং শুরু। 1 মিনিট দেরি হলেই রাগী স্যারের কাছে অপমানিত হতে হবে তাকে, তাও আবার সবার সামনে। সাথে আছে বেতের মাইল। বাড়ি থেকে কলেজ এবং কোচিংয়ে যেতে 20 মিনিট সময় লাগে, কিন্তু পায়রা একটু আগেই বের হয়। রাস্তার খবর তার আগেই জানা যায় না। আজ আর মোড়া ভেঙে উঠতে দেরি হয়েছে তার। নাস্তা না করেই বের হয়েছে বাড়ি থেকে। রাস্তায় তেমন একটা গাড়ি নেই। অটো স্ট্যান্ডে যেগুলো দাঁড়িয়ে আছে পর্যাপ্ত লোক না ভরা পর্যন্ত তা ছাড়বে না। একটা গাড়িতে মাত্র 2 জন বসে আছে। পায়রা রাস্তার একপাশে দাঁড়ালো। চলন্ত গাড়িগুলো বিভিন্ন শাকসবজি দিয়ে ভরা। কৃষকরা সদরের বাজারে যাচ্ছে তাদের ফসল বিক্রি করতে। জেলেরা যাচ্ছে মাছ নিয়ে আড়তে। ফোঁস করে দুটো নিঃশ্বাস বেরিয়ে এলো পায়রার থেকে। প্রায় 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছে। আজ হয়তো সে অনাকাঙ্ক্ষিত ঘটনাই ঘটতে যাচ্ছে তার সঙ্গে। স্যারের হাতের মাইর আর অপমান। বাধ্য হয়ে স্ট্যান্ডের অটোতে গিয়ে বসলো। এটাও যদি ভরে যায় পরে আরো সমস্যা। গালে হাত দিয়ে মনে মনে দোয়া করতে লাগলো, আল্লাহ গো, আর লোক কোথায়? তাড়াতাড়ি পাঠিয়ে দাও তাদের। আজ দেরি হয়ে গেলে যে মান সম্মান কিছুই থাকবে না। অটোতে 2 জন পরিপূর্ণ হয়ে গেল। ছেড়ে দিল অটো। সামনের আসনে দৃষ্টি যেতেই চক্ষু চড়ক গাছ হলো পায়রার। ইফাত বসে আছে ভাবলেশহীনভাবে, দৃষ্টি মোবাইলের স্ক্রিনে নিবদ্ধ। চালু হাতে কি যেন টাইপ করছে। শুকনো ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট জোড়া ভিজিয়ে নিল পায়রা। গুনে গুনে টানা 38 ঘন্টা পর এই সুদর্শন পুরুষটিকে সে দেখতে পেল, কিন্তু লোকটির কোনো নড়চড় নেই। সে এখনো নিজের কাজেই ব্যস্ত। পায়রার মন খারাপ হলো। ইফাত কি দেখতে পাচ্ছে না তার সামনে বসা মেয়েটির ছটফটানি? কেন আজ সে এত গম্ভীর? তাকাবেই না যখন, তাহলে কেন উঠে এলো অটোতে আরেকজনের মন পোড়াতে? কোচিংয়ের চিন্তা মাথা থেকে অনেক আগে অদৃশ্য হয়ে গেছে। দ্রুত যাওয়ার তাড়া নেই এখন। পায়রার মন গেয়ে উঠছে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? লাজুক হাসলো সে। সামনের লোকটি এখনো কোনো হেলদোল নেই। বিরক্ত হলো পায়রা। সমস্ত রাগ তাকে গ্রাস করলো। ইচ্ছে করলো ব্যাগ থেকে পানির বোতল বের করে মাথায় মারতে। নিজেকে যথেষ্ট সংযত করে মুখে জোরপূর্বক হাসি টেনে লম্বা করে সালাম দিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া। মোবাইল থেকে মাথা তুলে চমকায়িত নয়নে তাকায় ইফাত। আশেপাশে ঘাড় ঘুরিয়ে দেখে নেয় পায়রা। হেসে বলল, আপনাকেই বলেছি ভাইয়া। চোখ মুখ কঠিন হয়ে গেল ইফাতের। দাঁতে দাঁত চেপে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া?
শেষ কথাটা একটু টেনেই বলল। ইফাত ভ্রুজোড়া কুঁচকে নিল, নিম্ন আওয়াজে রাগ মিশ্রিত কণ্ঠে বলল, আমি তোমার কোন জন্মের ভাই লাগে? ভাই কেন বলছো? পায়রা সোজা সাপটা উত্তর। আমার কোনো ভাই নেই, তাই ডাকছি। তোমার তো জামাইও নেই, তাহলে জামাই ডাকছো না কেন? ভোরকে চায় পায়রার সাথে যুক্ত হয় বিস্ময়। লোকটার মুখে কিছুই আটকায় না। ইফাত বাহিরে দৃষ্টি রেখে বলল, আরেকবার ভাই সম্বোধন করলে চলন্ত গাড়ি থেকে ফেলে দেবো তোমায়। ভয়ে চুপসে যায় পায়রা। এই ছেলেকে বিশ্বাস নেই তার। যদি সত্যি সত্যি তাকে ফেলে দেয় তাহলে কি হবে? হাত পা ভেঙে যাবে। হাত পা ভাঙলে সুন্দর জামাইও তো কপালে জুটবে না। উদাস দৃষ্টিতে বাহিরে তাকিয়ে রইল। গন্তব্যে এসে গাড়ি থামাতে পায়রা নেমে গেল। সঙ্গে সঙ্গে আবারও অটো ছেড়ে দিল চালক, কিন্তু ভাড়া নিল না। চমকালো পায়রা, সন্তর্পণে নিঃশ্বাস ফেলে চলে গেল। আরিফ চালকের পাশের আসন থেকে তখনই পেছনে এসে বসেছে ইফাতের উদ্দেশ্যে বলল, কাল তো ঠিকই মন খারাপ করে বসেছিলি, তাহলে এখন সামনে পেয়েও ভাবের সঙ্গে কথা বললি না কেন? এমনি। এমনি মানে? তাহলে এলাম কেন? যাচ্ছি বা কোথায়? দু চোখ যেদিকে যায় সেদিকে। তোর যেতে ইচ্ছে না হলে নেমে যা। আরিফ কাচুমাচু মুখ করে বলল, না থাক, এসেছি যখন, নামার কি দরকার? স্যার আজকে অনুপাত বিশ্লেষণ থেকে অঙ্ক করাচ্ছেন। এই বিষয়ে আগে দুটো শীট দেয়া হয়েছে, তাও পায়রার মাথায় এই অঙ্কগুলো ঢোকে না। কেন জানি এই অঙ্ক দেখলে তার বিরক্ত লাগে। তার উপর আজ সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। না চাইতে ইফাতের ভাবনায় ডুবে থাকছে। আচ্ছা, কি হয়েছে ওনার? কেন উনি ঠিক মতো কথা বলেননি? উনি তো কখনো এমনটা করেন না। তাহলে তাহলে কি উনি রাগ করেছেন? কথাটা মাথায় আসতেই অবাক হয় পায়রা। রাগবে কেন? সে কি রাগার মতো কোনো কাজ করেছে নাকি? করেনি তো। বরং লাস্ট যখন দেখা হয়েছিল খুব সুন্দর করে নম্রভাবে কথা বলেছে। তোমায় ডাকছি, শুনতে পাচ্ছ না? কোন ভাবনায় মশগুল হয়ে আছো? আমার ক্লাসে অমনোযোগী হওয়া কিন্তু মোটেও পছন্দ নয় আমার। পায়রা, নাইমুল স্যারের হুঙ্কার দিয়ে বলা কথাটা কর্ণপাত হতে ধ্যান ভঙ্গ হলো পায়রার। ভয়ে অন্তরাত্মা কেঁপে কেঁপে উঠছে। স্যার আবারও ধমক দিয়ে বললেন, কোনো ম্যানার্স নেই। শিক্ষক কিছু বললে যে দাঁড়াতে হয়, জানো না? ভয়ের চোটে দাঁড়ানোর কথা মাথাতেই ছিল না পায়রার। তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। স্যার জিজ্ঞেস করলেন, বলো তো, তারালো অনুপাতের সূত্র কি? ট্যাব ট্যাব করে তাকিয়ে থাকে পায়রা। এই মুহূর্তে সূত্রটি মনে পড়ছে না তার, অথচ সূত্রটি খুবই সহজ এবং ছোট। স্যারের রাগ বেড়ে গেল। ব্যঙ্গ করে বললেন, ক্লাস 2 এর বাচ্চাকে প্রশ্ন করলেও এতক্ষণে উত্তর বলে দিত, আর তুমি কিনা পারছো না, ইডিয়েট। পায়রা চমকিত কণ্ঠে প্রত্যুত্তরে বলে উঠল, কিন্তু স্যার, ক্লাস 2-তে তো হিসাব বিজ্ঞান বলে কোনো সাবজেক্টই নেই। উপস্থিত ক্লাসের সবাই সশব্দে হেসে দেয়। রাগের চোটে স্যারের মুখ ঘামছে, চোখ জোড়ায় লাল আবরণ ভেসে উঠেছে। চিৎকার করে বললেন, গেট আউট মাই ক্লাস, স্টুপিড। সবাই স্যারের ভয়ে চুপ হয়ে গেল। সবার সামনে অপমানিত হওয়ায় লজ্জা পাচ্ছে পায়রা। মনে হচ্ছে এখনই চোখ থেকে বর্ষণ হবে। নিম্নস্বরে বলল, সরি স্যার, আর কখনো এমন ভুল হবে না। মন গলল না স্যারের। কঠোর গলায় বললেন, তুমি যাবে নাকি আমি ক্লাস ছেড়ে চলে যাব? আর দাঁড়ালো না পায়রা। দ্রুত ব্যাগে বই খাতা ভরে বের হয়ে গেল। সে যেতেই নাইমুল স্যার আবারও ক্লাস করানো শুরু করলেন। এখনো 40 মিনিট বাকি। বাকি সময়টা কি করবে ভাবতে লাগলো পায়রা। কলেজ গেটও বন্ধ। 8টার আগে প্রবেশ নিষেধ। প্রিয় বান্ধবী মেহেরুনের আজ রেডি হতে দেরি হয়ে গেছে, তাই মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছে সে আজ আর কোচিংয়ে আসবে না। একেবারে কলেজে দেখা হবে তাদের। হিসাব বিজ্ঞান শেষ হলে তারপর আবার ইংরেজি। মুখ ভার করে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো পায়রা। অন্দরমহলের পাশ দিয়ে দোতলার সিঁড়ি উঠে গেছে। ইফাতের ঘরটাও দোতলায়। বাগানে অসংখ্য সুপারি গাছ। সেখান থেকে কয়েকটা সুপারি পেড়ে এনেছে আমিনার মা। ইসমতারা খাতুন সোফার কাছে মেঝেতে বসে সুপারিগুলো কাটছেন। পায়ের শব্দের আওয়াজ পেতেই দৃষ্টি গেল সিঁড়ি ঘরের দিকে। ইফাত বাড়ি ফিরেছে, ঘরে যাওয়ার জন্য সিঁড়ির ধারে এসেছে। ইসমতারা ডাকলেন, এইদিকে আয়। মায়ের ডাক শুনে অন্তর্মহলে প্রবেশ করলো ইফাত। ইসমতারা বললেন, বস। ইফাত বসলো, প্রশ্ন করলো, কি বলবো বলো? রাতে খাস নাই কেন?
ইফাত বুঝতে পারল এই তুচ্ছ খবরটা আমিনার মাই তার মায়ের কান পর্যন্ত পৌঁছে দিয়েছে। উত্তর দিল, ক্ষুধা ছিল না। বেলা তো তুই ঘুম থেকে উঠোস নাই, তাইলে আজ কেমনে উঠলি? গিয়েছিলি কই? রোজই উঠি, ফজর নামাজ পড়ে তারপর আবার ঘুমাই। তবে আজ আর ঘুমাতে মন চায় না, তাই আরিফটা লইয়া হাঁটতে বের হয়েছিলাম। ওহ, পেটে কিছু পড়ছে? না পড়লে টেবিলে যা, গিয়া দেখ খাওন বাড়া আছে, খাইয়া ঘরে যা। বাড়ি থেকে খাইয়াইছি। ইসম তারা আর কিছু বললেন না, নিজের কাজ করতে লাগলেন মনোযোগ সহকারে। ইফাত মায়ের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, নীরবতা ভেঙে কোনো কিছু না ভেবেই বলে উঠল, আম্মা, আমি বিয়ে করব। ছেলের মুখ থেকে হঠাৎ এমন একটি কথা শুনে বিস্মিত হলেন তিনি। মুখে রা নেই, আমিনার মা পাশেই বসেছিল। কথাটা শোনা মাত্রই সে হেসে বলে উঠল, দেখছেন চাচি, আমার কথাই মিল্লা গেছে, সুডো ভাইজান প্রেমে পড়ছে। আমিনার মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টি বুলালেন ইসম তারা। তাতে কোনো হেলদোল নেই আমিনার মায়ের। ইফাত নীরব, দৃষ্টি তার মেঝেতে নিবদ্ধ। ইসম তারা জিজ্ঞেস করলেন, মাথায় কি শুধু বিয়ের বুদ্ধি চাপছে নাকি মাইয়াও পছন্দ করে রাখছস? ইফাতের খেয়াল হলো সে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। ছেলেরা নাকি তাদের জীবনের গুরুত্বপূর্ণ কথা মায়ের কাছে প্রকাশ করে, তাদেরকে মায়েরাই নাকি সব থেকে ভালো বোঝে। কিন্তু ইফাতের ক্ষেত্রে তা ভিন্ন। ছেলের ভালো মন্দ বুঝতে তার মা অপরাগ। ওনার প্রধান কাজই হচ্ছে শুধু সতীনের সঙ্গে টক্কর দেওয়া। নীরবে স্থান ত্যাগ করলো ইফাত। ইসম তারা চমকিত কণ্ঠে পেছন থেকে বললেন, আমার কথার উত্তর না দিয়ে চলে গেল। আমিনার মা মিটিমিটি হাসলেন। ঘরে এসে শুয়ে পড়ল ইফাত। রাতের ঘুম কম হয়েছে তার। কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল। রাস্তার ধুলোবালি এবং ঘাম একত্রে মিশে পায়রার মুখের অবস্থা করুন। কলেজের সাদা ইউনিফর্মটা মলিন হয়ে গেছে। ক্লান্ত শরীর নিয়ে অটো থেকে নেমে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো বাড়ির উদ্দেশ্যে। চোখের অশান্ত কালো মণিজোড়া এদিক ওদিক নড়ে চড়ে কাউকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। এই সময় রাস্তাটা খালিই থাকে, তেমন কেউ একটা চলাচল করে না। আসরের আজান হয়েছে অনেকক্ষণ আগে, এতক্ষণে নামাজও শেষ। আজ কলেজে অনুষ্ঠান ছিল, এখনো চলছে সেই অনুষ্ঠান, কিন্তু পায়রা চলে এসেছে সেখান থেকে। অনুষ্ঠানের থেকে বেশি সময় যায় প্রধান অতিথিদের ভাষণ শুনতে শুনতে। আজকের অনুষ্ঠান শেষ হতে হতে অনেক রাত হতে পারে, যার কারণে কাল কলেজ বন্ধ থাকবে তা নিশ্চিত পায়রা। প্রতিমধ্যে হঠাৎ করে থেমে গেল পায়রা। আশেপাশে তাকিয়ে আরেকবার দেখে নিল, না, কেউ নেই। মসজিদের পাশে দিয়ে সরু রাস্তা গেছে, সে রাস্তা দিয়ে স্কুলের মাঠ স্পষ্ট দেখা যায়। বিকেল হলে এলাকার ছোট থেকে বড় সব ছেলেপুলে চলে আসে খেলতে। স্কুলের মাঠটা গ্রামের মধ্যে সবচেয়ে বড় মাঠ। পায়রা সেখানে গিয়ে দাঁড়ালো, অশান্ত দৃষ্টি ফেলে খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে মাঠ পর্যবেক্ষণ করতে লাগলো। কিন্তু না, এবারও পেল না। মুখখানায় মলিনতা এসে ভর করলো। পেছন থেকে এক গম্ভীর কণ্ঠ কর্ণগোচর হলো। কাকে করছো? লাফিয়ে উঠল পায়রা। বুকে থুতো দিয়ে পেছনে ফিরতেই শান্ত হলো। ঠোঁটের কার্নিশে হাসির রেখা ফুটে উঠল। ইফাত ভ্রুযুগল কুঁচকে তাকিয়ে আছে সামনে দাঁড়ানো মেয়েটির দিকে। কোনো প্রকার উত্তর না পেয়ে শাসানোর সুরে বলল, কলেজ থেকে ফিরে সোজা বাড়ি না গিয়ে যে মাঠের মধ্যে উকিঝুঁকি মারো, তাকে তোমার বাবা জানে? বাবা তো আরো অনেক কিছুই জানে না। কথাটা বোধগম্য হলো না ইফাতের। পায়রা হুট করে একটা কাগজ বাড়িয়ে দিল ইফাতের দিকে। ইফাত তা হাতে নিতেই পায়রা দ্রুত পা চালালো। যেতে যেতে বলল, একটা মেয়ে কাগজটা আপনাকে দিতে বলেছে, নইলে মাঠের ধারে এসে দাঁড়িয়ে থাকার কোনো শখ নেই আমার। একবার কাগজের দিকে তো আরেকবার পায়রা যাওয়ার পথে তাকাচ্ছে ইফাত। মনে প্রশ্ন নিয়ে কাগজটা খুলল সে। সঙ্গে সঙ্গে চমকে উঠল। বিস্ময়ের চোখ দুটো বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। একটা ফোন নাম্বার লেখা। ইফাতের বুঝতে বাকি রইল না যে এটা পায়রারই নাম্বার, অথচ কতবার যে তার কাছে নাম্বার চেয়েছিল ইফাত সেই হিসেব নেই। পায়রা স্পষ্ট করে বলে দিয়েছিল, বাবা অপরিচিত মানুষকে নাম্বার দিতে নিষেধ করেছেন। এ কথাটা বুকের ভেতরে কাটার মতো বিঁধেছিল ইফাতের। সে পায়রার নিকট অপরিচিত, তাহলে আজ কি এমন হলো এই মেয়ে তাকে নাম্বার দিয়ে গেল? তাহলে কি পায়রারও মনেও ইফাতের জন্য অনুভূতি সৃষ্টি হয়েছে?
সৃষ্টি হয়েছে ভালোবাসা। বুঝতে পেরেই প্রাপ্তির হাসি ফুটে উঠল ইফাতের মুখশ্রীতে। বাড়িতে ফিরে লম্বা একটা শাওয়ার নিয়ে খাবার খেয়ে বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় শরীর এলিয়ে দিল পায়রা। রাতে খাওয়া শেষে যে যার ঘরেই ঘুমিয়ে আছে। নেওয়াজ মির্জা একা বসে আছেন বাগানে, মনোযোগ সহকারে কিছু ভাবছেন। আশেপাশে নেই কোনো খেয়াল। ইফাত পিতার পাশে এসে বসলো, মনে মনে সব কথা গুছিয়ে এনেছে। গলা ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, কিছু কথা ছিল আব্বা। ভাবনার মধ্যেই ছেলেকে অনুমতি দিলেন। মায়ের সঙ্গে ভাবছিলাম সবটা বলবো, কিন্তু পরবর্তীতে মনে হলো আপনার কাছে বলাই উত্তম। আচ্ছা ক তাইলে। আমি বিয়ে করতে চাই আব্বা, যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করেন। ভাবনা থেকে বেরিয়ে এলেন নেওয়াজ মির্জা। ছেলের কথায় অবাক হন। ইফাত আবারও বলল, মাই আমার পছন্দে আছে আব্বা, আমি তারই বিয়ে করতে চাই। আশা করি আপনি আমার এই ইচ্ছেটা পূরণ করবেন। কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে রইলেন তিনি। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে জিজ্ঞেস করলেন, কেডা সে মাইয়া? বাপের নাম কি, বাড়ি কই? এই গ্রামেই থাকে, নাম পায়রা। বাপের নাম ফয়সাল ইসলাম, গ্রামের হাই স্কুলের মাস্টার। চোখ জোড়া চিকচিক করে ওঠে নেওয়াজ মির্জার। বলার মতো বাক্য খুঁজে পেলেন না। তৎক্ষণাৎ কপালে ঘামের অস্তিত্ব টের পেলেন। গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে, পানির প্রয়োজন। পিতার নড়চড় না দেখে ইফাত চমকালো, শুধালো। কি হলো আব্বা? ছেলের মুখের দিকে তাকালেন তিনি। ছেলের চোখে উত্তেজনা। কিসের উত্তেজনা? বাবার জন্য। বসা থেকে অতি কষ্টে উঠে দাঁড়ালেন ইফাত। আবারও প্রশ্ন করল, কিছু করলেন না তো আব্বা? আমার কিন্তু পায়রাটাই চাই। নেওয়াজ মির্জা হাঁটা থামালেন না, যেতে যেতে বললেন, অনেক রাত হয়েছে, ঘরে যা। এই নিয়ে পরে কথা কমু, শরীরটা ভালো লাগতেছে না। লেখাপড়া শেষ করে শিওরে মোবাইল নিয়ে শুয়ে আছে পায়রা। এক দৃষ্টিতে তাকিয়ে আছে মোবাইলের স্ক্রিনে, কিন্তু না, এখনো কোনো ফোন কল আসেনি। অপেক্ষা করতে করতে অনেক সময় পেরিয়ে গেল। ঘড়ির কাঁটায় 12টা বেজে 28 মিনিট। আশাহত হলো পায়রা। চোখ বুজে নিল ঘুমানোর উদ্দেশ্যে। মনের ভেতরে অভিমান বাসা বাঁধল। উনি কি বুঝতে পারেননি নাম্বারটা যে আমার? এতে না বোঝার কি আছে? নাকি বুঝতে পেরে ইচ্ছে করে কল দিচ্ছেন না? দীর্ঘশ্বাস ফেলল পায়রা। অন্ধকার ঘরে আলো জ্বলে উঠল। মোবাইলে চোখ যেতেই ললাটে ভাঁজ পড়ল। 2-3টে আননোন নাম্বার থেকে কল এসেছে। ধরবে কি ধরবে না ভাবতে ভাবতে কেটে গেল কল। সঙ্গে সঙ্গে পুনরায় সেই নাম্বার থেকে কল এলো। পায়রা এবার রিসিভ করলো। অপর পাশ থেকে খুব শান্ত কণ্ঠস্বর। কল ধরছিল না কেন কবুতর? অভিমান সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল। শীতল হয়ে গেল দেহখানা। দুধারে এখন আর শব্দ নেই। ইফাত অপেক্ষায় আছে প্রিয়তমার কণ্ঠস্বরের। কি বলবে ভেবে পেল না। পায়রা ইফাত বলল, কথা বলবে না? তাহলে রাখলাম আমি। ব্যস্ত কণ্ঠে পায়রা বলে উঠল, না না, রাখবেন না। অন্ধকার ঘরে শুয়ে নিঃশব্দে হাসল ইফাত। যে হাসির শব্দ কিংবা অস্তিত্ব টের পেল না বিপরীতে থাকা মেয়েটি। মিহিস্বরে প্রশ্ন করল, এত রাত পর্যন্ত জেগে আছো কেন? চোখে ঘুম নেই নাকি কারোর জন্য অপেক্ষা করছিলে? পায়রা শুকনো ঠোক গিলে মিথ্যা বলল, কার জন্য অপেক্ষা করব? আসলে ঘুম আসছিল না। কেন ঘুম নেই চোখে? বিকেলে ঘুমিয়েছিলাম তাই। আবারও দুদিকের নীরবতা। পায়রার ভেতরে কম্পন হচ্ছে, ঠোঁট কাঁপছে। কি বলে কথা এগোবে বুঝতে পারছে না। মনে ভয় কাজ করছে, যদি মা বাবা কেউ শুনে ফেলে যে সে কারোর সঙ্গে কথা বলছে। ইফাত বুঝতে পারলো মেয়েটির মধ্যে জড়তা কাজ করছে, তাই ঠিক করলো আজ সে নিজেই শুধু কথা বলবে। ইফাতের কণ্ঠে উন্মাদনা, নেশাতুর মায়াময় কণ্ঠে শুধালো, আমায় ভালোবাসো পায়রা? লজ্জায় গালে লাল আভা ফুটে ওঠে পায়রার। ঠোঁটের সঙ্গে সঙ্গে শরীরও কাঁপছে তাল মিলিয়ে। কি উত্তর দেবে? ইফাতকে কি সে ভালোবাসে? ভালো যদি নাই বাসে তাহলে কেন ভেতরে এত হাহাকার? কেন এই পুরুষটির সামনে এলে লজ্জা তাকে ঘিরে ধরে? কেনই বা অবাধ্য চোখ জোড়া বারবার তাকে খুঁজে বেড়ায়? কেন আজ সে নিজের নাম্বার দিয়ে এলো তাকে? একে কি ভালোবাসা বলে? তার মানে পায়রাও কারো ভালোবাসায় বন্দিনী হয়েই গেল। পিয়াসার ঘুম ভেঙে যায়। ঢুলু ঢুলু চোখে অন্ধকার ঘরে চোখ বুলায়। জানালা খোলা, চাঁদের আলোয় এক মানবীর দেখা মিলল। পিয়াসা বুঝে ফেলল এই মানবী তার আপা। ঘুম ঘুম কণ্ঠে শোধালো, ওইখানে কি করো আপা? কার সাথে কথা বলো? লাফিয়ে উঠল পায়রা। পিয়াসা কি শুনে ফেলেছে তার কথা?
যদি মাকে বলে দেয়। নিজেকে স্থির করলো পায়রা। সে ইফাতের সঙ্গে এমন কিছু নিয়ে কথা বলেনি যে পিয়াসা জানিয়ে দেবে মাকে। অপর পাশ থেকে ইফাত উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো, কি হচ্ছে পায়রা? পিয়াসা জেগে গেছে, এখন রাখছি, কথা বলা যাবে না। কথাটা শেষ করে কল কেটে বিছানায় গেল পায়রা। বোনের উদ্দেশ্যে বলল, আজকে চারটা না খুব সুন্দর, হঠাৎ করে ঘুম ভেঙে গিয়েছিল, তাই জানালার ধারে গিয়ে একটু দাঁড়ালাম আমি। পিয়াসা শুনলো কি শুনলো না বোঝা গেল না। চোখ জোড়া আবারও বন্ধ হয়ে গেছে তার, হয়তো তলিয়ে গেছে গভীর ঘুমে। পায়রাও পাশ বালিশে শুয়ে চোখ জোড়া বন্ধ করে নিল। ইফাত দম ছাড়লো। যা একটু কথা বলার সুযোগ পেয়েছিল তাও ভেস্তে দিল পিচ্চিটা। জীবনে এমন শালাশালি থাকা সত্যি বিপজ্জনক। রোজকার মতো পায়রা চলে গেছে কলেজে। নাস্তা করে তৈরি হয়ে কলেজের উদ্দেশ্যে যাওয়ার জন্য ঘর থেকে বের হন ফয়সাল ইসলাম। বাড়ির উঠোনে নেওয়াজ মির্জাকে দেখতে অবাক হলেন। ভুল দেখছেন না তো তিনি? কিছু বলার জন্য উদ্বিগ্ন হতেই তৎক্ষণাৎ নেওয়াজ মির্জা ওনাকে থামিয়ে দিয়ে বললেন,